আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি শুনতে পাচ্ছ। ওকে। আর সাউন্ড ঠিক থাকার কথা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের ক্লাস চলতেছিল হচ্ছে ম্যাকবেথের উপরে, এবং আমাদের এখানে তোমরা বেশ কয়েকজন নতুন আছো। তো তোমাদেরকে জানাই সেটা হলো যে আমরা প্রথম 5-6 মিনিট 7 মিনিট একটু ওয়েট আসসালামু করি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করি যাতে করে তোমরা সবাই জয়েন করতে পারো, সেজন্য। নইলে আবার আমাকে প্রথম দিকে কি বলেছি ওটা আবার রিপিট করতে হয়। এই জন্য আমি এই 5-7 মিনিট একটু ওয়েট করি। আর আরেকটা বিষয় হলো যে আমরা এই যে ড্রামা অংশটা পড়তেছি, এবং ড্রামা এখন ম্যাকবেথ চলতেছে। আমরা অন্যান্য যে পার্ট গুলো অন্যান্য ইয়ারগুলোতে যেভাবে পড়াই, যেমন সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট থেকে দুইটা দুইটা করে জিনিস আমি পড়াচ্ছি, যাতে করে ওরা সবকিছুর সাথে পরিচিত হতে পারে। আর থার্ড ইয়ারে এটার সুযোগ নাই। থার্ড ইয়ারে আমরা যেটা করব, যেমন এই ড্রামা পড়বো, ড্রামার পরে অন্য আরেকটা সাবজেক্ট, মানে একবার যেটা যখন যেটা ধরবো সেটা কমপ্লিট করব। তবে এখানে ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স আছে, এই দুইটা বোরিং লাগবে। এই জন্য ওই দুইটা দেখা যাচ্ছে যে তিনটা স্পেলে আমরা ওইটাকে ভাগ করে নিব। হ্যাঁ, যে ক্রিটিসিজম হয়তো বা তিনটা স্পেল করব, একটা করে স্পেল করব, এরপরে আবার অন্য একটা জায়গায় যাব, অন্য একটা সাবজেক্ট পড়াবো, পার্ট পড়াবো, আবার ক্রিটিসিজমে ফিরে আসবো, এরকম। স্যার হচ্ছে লিটারারি ক্রিটিসিজম এন্ড লিঙ্গুইস্টিক, এটা একটু মানে আগে থেকে পড়াইলে ভালো হতো, যাতে আগে থেকে আমরা পড়লে খুব তাড়াতাড়ি মানে হচ্ছে চর্চা করে নিতে পারি। হ্যাঁ, ওইটাই বলতেছি যে আমরা এই ড্রামাটা শেষ করে তারপরে ওইটাতে যাব। ড্রামা শেষ করতে আর বেশি সময় লাগবে না তো। হ্যাঁ, মানে আমরা যদি শুরু থেকে মানে ওগুলা স্টার্ট করি তাহলে অনেকটা টাইম পাবো, আর পরে স্টার্ট করলে অতটা সময় পাবো না, এই কারণে, যেহেতু ওগুলা একটু আচ্ছা। কঠিন সাবজেক্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। অরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, অরিড হওয়ার কিছু নাই। এখনো তোমাদের ওল্ড থার্ড ইয়ার, যেটা তোমাদের সিনিয়র, তাদের পরীক্ষা হয়নি। তোমরা এই গ্রুপে মোটামুটি 150টা ক্লাস হবে। হ্যাঁ, 150টা ক্লাস হয়, কেবল তো 5টা হয়েছে। তো 150টা তোমাদের পরীক্ষা পর্যন্ত 150টা ক্লাসের টাইম পাবা। আর আমাদের এই আমরা যেটা সামারি টামারি পড়তেছি, এটা মোটামুটি এই 70-75টা ক্লাসের ভেতরে সবগুলি কমপ্লিট হয়ে যাবে, লিঙ্গুইস্টিক সহ সবকিছু। আর এরপরে আমরা যেটা করব, এইগুলো থেকে শুধু কোশ্চেন পড়তে থাকবো। কোশ্চেন পড়তে থাকবো, আমি কিছু নোট দেব, তারপরে সেই নোটগুলোকে বুঝিয়ে দেব, সেগুলোকে আরো কিভাবে ভালো করা যায় সেসব নিয়ে আলোচনা করব। তো দেখা যায় যে অর্ধেক, অর্থাৎ 150টার ভেতরে অর্ধেক আসবে আমাদের এই টেক্সট সামারি এগুলো সব গল্পগুলো পড়তে, বাকি অর্ধেকগুলো ওইভাবে। তার আর মানে হচ্ছে ড্রামার পর লিঙ্গুইস্টিকটা পড়াইলে খুব ভালো হতো। আচ্ছা, আমি আমি পড়াবো, আমি যখন যেটা দরকার পড়াবো। অরিড হয়েও না। হ্যাঁ, এই দেখো তোমাদের সিনিয়ররা, তোমরা আছো 69 জন, তাই না? তোমাদের সিনিয়ররা দেখো কতজন আছে, 521 জন। বুঝতে পেরেছো? তো অরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, অরিড হয়েও না, সবকিছুই ঠিকঠাক এগিয়ে যাবে। মানে ওই বইটা খুললে একটু ওয়ারিড হয়ে যাচ্ছি এই আর আচ্ছা, কি। এখন খোলার দরকারই নেই। না খুললে তো চিন্তা মাথায় থেকে যাবে, তাই না? আচ্ছা, শাকিলা, তাই না? আমার আপন ছোট বোনের নাম শাকিলা। ওকে, একটাই বোন আমার। আচ্ছা, এবার দেখো, আমরা চলো শুরু করি। আমরা ম্যাকবেথ পড়ছিলাম, ম্যাকবেথের এই পর্যন্ত পড়েছি আমরা গতদিনে, এই স্টোরি পর্যন্ত আর কি, সামারি পর্যন্ত। আজকে আমরা পড়বো এখান থেকে। এটার ভেতরের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো, যেমন এর ভেতর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কোনগুলো রয়েছে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ফিগার্স অফ স্পিচ। ওই যে আমরা সিমিলি মেটাফোর যেগুলো আর কি আমরা জানি ফিগার অফ স্পিচ সম্পর্কে, সেগুলো। চলো এটা পড়ি। In Macbeth, William Shakespeare uses figurative language to appeal to the audience senses and convey meaning in an imaginative way. ম্যাকবেথের ভেতরে উইলিয়াম শেক্সপিয়ার কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এবং এটা করেছেন তিনি অডিয়েন্স যারা রয়েছে তাদের সেন্সগুলোকে মানে ড্র করতে, তাদের তাদের অ্যাটেনশন ড্র করার জন্য, এবং তার মেসেজগুলোকে ইমাজিনেটিভ ওয়েতে কাল্পনিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বা জানানোর জন্য এটাকে তিনি ইউজ করেছেন। Figurative language includes comparisons such as simile and metaphors, sound devices such as alliteration and assonance, and personification.
ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ভেতরে তিনি যেগুলো ব্যবহার করেছেন, যেমন কম্পেয়ার করার জন্য তিনি সিমিলি মেটাফর ইউজ করেছেন, সাউন্ড ডিভাইস বিশেষ করে অ্যালিটারেশন, অ্যাসোনেন্স এবং পার্সনিফিকেশন তিনি ইউজ করেছেন। তো আমরা এখান থেকে চলো দেখি কিছু সিমিলি আর মেটাফরটাই আসলে মেইন, আমরা এই সিমিলি মেটাফরটা একটু দেখে আসি। দেখো, শেক্সপিয়ার ইউজেস সেভারাল সিমিলিস অর ইমপ্লাইড কম্প্যারিজন ইউজিং লাইক অর অ্যাজ ইন ম্যাকবেথ। ম্যাকবেথে তিনি অনেকগুলি সিমিলি ব্যবহার করেছেন, অথবা ইমপ্লাইড কম্প্যারিজন যেগুলো যেগুলো লাইক অথবা অ্যাজ দিয়ে আসলে প্রকাশ করা হয়েছে। In Act 1, for example, the sergeant arrives to report progress on the battlefield to King Duncan. অ্যাক্ট ওয়ানে আমরা এক্সাম্পল স্বরূপ পাবো যে একজন সার্জন এসেছে ডানকানের কাছে ব্যাটেল ফিল্ডের যে নিউজ, সেই নিউজ জানানোর জন্য। The sergeant describes what happens when Macbeth fights MacDonald, who is leading an insurrection against Duncan. আচ্ছা, বলা হচ্ছে যে এই সার্জেন্ট সে এসে যেটা বলতেছে, সে বর্ণনা করতেছে যে ম্যাকবেথ যুদ্ধ করতেছে ম্যাকডোনাল্ডের সাথে। ম্যাকডোনাল্ড হচ্ছে আমাদের ডানকানের বিরুদ্ধে হচ্ছে একটা বিদ্রোহকে লিড দিচ্ছে আর কি, মানে এই দলটা আসতেছিল আমাদের যে ডানকানের যে রাজ্য সেখানে ইনভেট করার জন্য, হানা দেওয়ার জন্য, বা এই ইনজারেকশন বলতে ওই বিদ্রোহ করা আর কি। বিদ্রোহ করতেছিল ডানকান, কিং ডানকানের এগেনস্টে, এবং তাকে ম্যাকবেথ পরাজিত করেছে। ডাউটফুল ইট স্টুড as to spent swimmers that do cling together and shock the air. This simile uses the words as in the comparison. এখানে যে as কথাটা দিয়ে এখানে একটা কম্প্যারিজন করা তৈরি করা হয়েছে আর কি। as to spent swimmer, এই যে সুইমারদের সাথে একটা কম্পেয়ার করা হচ্ছে আমাদের ওই ইয়ের সঙ্গে আর কি, ব্যাংকো এবং ম্যাকবেথকে, ম্যাকবেথ এবং ব্যাংকোকে দুজন সুইমারের সাথে এখানে তুলনা করা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো, আরো রয়েছে। অ্যানাদার সিমিলি অকার্স লেটার ইন দ্য প্লে আফটার ম্যাকবেথ কিল ডানকান। ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করতেছে তখনও এখানে সিমিলি রয়েছে। অ্যান্ড সিজেস দ্য থ্রোন ফর হিমসেলফ, মানে যখন সে ডানকানকে হত্যা করতেছে এবং তার সিংহাসনটা দখল করে নিচ্ছে, সেখানেও সিমিলি রয়েছে। অ্যানগাস অ্যান্ড দ্য আদার নোবেলস ডু নট বিলিভ ম্যাকবেথ ইজ ফিট টু লিড। অ্যাঙ্গাস এবং আরো অন্যান্য যে সম্ভ্রান্ত বা অভিজাতীয় যে লোকজন ছিল রাজপ্রাসাদে, তারা আসলে বিলিভ করে না যে ম্যাকবেথ হচ্ছে এই হত্যাকাণ্ডটা চালাতে পারে, অথবা কিং হিসেবে রাজ্যটাকে চালাতে পারে, দেশটাকে চালাতে পারে। Angus uses a simile to describe Macbeth as ill-fitted to the role of king. ওই অ্যানগাস সে বলে যে ম্যাকবেথ আসলে একটা ইল-ফিটেড, অর্থাৎ কিং হিসেবে অতটা ফিট করে না। তো এইখানে অ্যানগাস এই কথাটা বলতেছে যে নাও ডাজ হি ফিল হিজ টাইটেল হ্যাং লুজ অ্যাবাউট হিম লাইক এ জায়ান্টস রোব, মানে এখানে জায়ান্টসের রোবের সাথে তুলনা করা হচ্ছে আমাদের এই কিং ম্যাকবেথকে আর কি। সেরামনি চাচা টাইটেল এত চাচ নাই কখনো। ওকে, এবার আসো, দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক এ গুড অ্যান্ড হার্ডি সোলজার ফট জায়ান্টস মাই ক্যাপটিভিটি। এটা এত নাম্বার লাইনে এখানেও একটা সিমিলি রয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখা না, একটু জেনে রাখো আর কি, লাগতে পারে, লাগে না কখনো, লাগতে পারে। জায়ান্টসটা কি? কই, আচ্ছা, এটা জায়ান্টস না, এটা গেইন, হ্যাঁ গেইনস্ট হবে, মানে এটা আমি উপরে যে স্যার বলছিলেন যে ইয়েকে তুলনা করছিল। আচ্ছা, এখানে জায়ান্টস রোব কই গেল এটা? এই যে জায়ান্টস রোব বলতে, রোব মানে দড়ি, আর জায়ান্টস বলতে বিশাল, বিশাল আকৃতির দড়ি, বা এখানে জায়ান্টস বলতে জায়ান্টকে বাঁধা হয়েছে জায়ান্ট একটা দড়ি দিয়ে, তাহলে দড়িটা কেমন চিন্তা করো। তো এটার সাথে তুলনা করা হচ্ছে ম্যাকবেথকে। দেখো এখানে আমি তাহলে বুঝিয়ে দিই এটা।
নাও ডাজ হি ফিল হিজ টাইটেল, বলছে এখন ম্যাকবেথ তার টাইটেলটাকে ফিল করতেছে। কেমন ভাবে ফিল করতেছে? হ্যাং লুজ অ্যাবাউট হিম, মানে তার চারপাশে যেন এটাকে লুজলি এটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, লাইক এ জায়ান্টস রোব, মানে একটা বড় জায়ান্ট মনস্টারকে তুমি যদি বাঁধতে চাও দড়ি দিয়ে, তাহলে ওই মনস্টারের ক্ষেত্রে ওই দড়িটা যেমন তেমন আপন এ ডোয়ারফিশ থিপ, মানে একটা থিপের কথা বলতেছে। মানে এখানে ম্যাকবেথ যে কিং ডানকানকে হত্যা করেছে এটা তো সবাই জানে, তাহলে কিং ডান এখানে ম্যাকবেথ হচ্ছে একটা কি বলে এটাকে, একটা জায়ান্ট বা বলতে পারে একটা মনস্টার, একটা খারাপ লোক। এখন এর উপরে কিং হিসেবে টাইটেল দেয়াটা মূলত তার এইখানে একটা রোব দেয়া আর কি, একটা হচ্ছে কি বলে, মানে এটাকে বোঝাবো কি করে, এটা হচ্ছে টাইটেলটা আনফিট যাচ্ছে, আনফিট হচ্ছে এইটা এক কথায়। একটা জায়ান্টকে তুমি ধরো একটা তিমি মাছ তো চিনো বিশাল, আর এটাকে তুমি তোমার বাড়িতে পাকানো দড়ি দিয়ে তুমি নিয়ে গেছো তাকে বাঁধবে, এটা কি হবে? কিংবা একটা বিশাল হচ্ছে তুমি হাতির কথাই চিন্তা করো, হাতির জন্য তুমি একটা নিয়ে গেছো বাজারে কিনতে পাওয়া যায় যে সুতলি দড়ি, সেগুলো নিয়ে গেছো, তো এটাতে কি বাধা যাবে? যাবে না। ঠিক এরকমই আমাদের এত খারাপ, ম্যাকবেথ এত খারাপ এই নোবেল ব্যক্তির মতে বা নোবেল যারা রয়েছে তাদের মতে, যে এর কাছে ওই টাইটেলটা একটা আনফিট জিনিস। একটা জায়ান্টকে বাঁধতে একটা দড়ি যেমন আনফিট, ঠিক আমাদের মানে ম্যাকবেথের স্যার উপরে এই একেবারে বেমানান ক্রাউনটা একটা বুঝাইছে। আনফিট জিনিস। হ্যাঁ, কি বলতেছিলাম? স্যার বললাম যে টাইটেলটা একেবারে বেমানান গেছে নাকি হ্যাঁ, কিছু বেমানান, টাইটেল। একবারে বেমানান আর কি। হয় না একজন চোর, একজন চোরকে যদি তুমি কিং বানিয়ে দাও তাহলে এটা টাইটেলটা হলো, মানে এটা মিললো না আর কি। যে চোর, যদিও আমরা জানি যে চোরেরাই আসলে রাজা মহারাজা হয়, তো এই চোরকে যদি আমি টাইটেল এরকমটা দেই তাহলে তো হলো না। আর ইমোরাল লোককে যদি তুমি মোরালিটি দিয়ে বানাও, মানে একটা লোক বাজে লোক, সে যদি তোমার দেখা যাচ্ছে যে হুজুর হয় তাহলে কেমন লাগে? তো ব্যাপারটা এরকম। এরপরে এখানে আরো আছে, এই দেখো এই জায়গাটাতে যে অ্যাজ থিক অ্যাজ হেইল কেম পোস্ট উইথ পোস্ট, এই যে অ্যাজ থিক অ্যাজ, এই যে এখানে সিমিলি, বাট লাইক এ ম্যান হি ডাইড, এখানে একটা লাইক এ ম্যান, এখানে আবার একটা সিমিলি। এগুলো জেনে রাখো যে এই জায়গাগুলোতে রয়েছে। এরপরে এখানে মেটাফোর রয়েছে। মেটাফোর হচ্ছে এখানে যে মেটাফোর ইজ ফিল্ড উইথ মেটাফোর, ম্যাকবেথ ইজ ফিল্ড উইথ মেটাফোর, ম্যাকবেথে প্রচুর মেটাফোর রয়েছে। অ্যানাদার টাইপ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে আরেকটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। মেটাফোরস আর স্টেটেড কম্প্যারিজন দ্যাটস আনলাইক সিমিলিস, ডু নট ইউজ দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। মেটাফোরও হচ্ছে সিমিলির মতোই, কিন্তু এটাতে তোমার কম্প্যারিজনটা হয় এই লাইক এবং অ্যাজ এই ওয়ার্ড দুটি বাদ দিয়েই। যেমন এখানে বলতেছে যে ম্যাকবেথ টেলস হিজ ফিলো ওয়ারিয়র্স, কাইন্ড জেন্টেলম্যান, ইউ আর ইয়োর পেইনস আর রেজিস্টার্ড where every day I turn the leaf to read them, the leaf to read them. In this example, এই এক্সাম্পলটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ম্যাকবেথ রেফার্স টু মেমোরি অ্যাজ এ বুক। মেমোরিকে একটা বইয়ের সাথে তুলনা করা হচ্ছে, দ্যাট ক্যান বি রিড, যেটাকে পড়া যায়, অ্যান্ড রিড, এবং এটাকে আরও একবার পড়া যায়, জাস্ট অ্যাজ মেমোরিজ ক্যান বি রিপ্লেইড ইন দ্য মাইন্ড, ঠিক যেমনভাবে আমরা আমাদের মনে মনে মেমোরিগুলোকে বারবার স্মরণ করতে পারি এরকমটা। তো এখানে মেমোরিটাকে বইয়ের সাথে তুলনা করতেছে। মেমোরিটা কিরকম, ধরো একটা বই যদি তোমার থাকে, সেই বইটা তুমি একবার পড়লা, 7 দিন পর ওটা আবার পড়তে পারবা, 1 মাস 2 বছর 5 বছর পর ওটা আবার পড়তে পারবা। ঠিক যেমন ভাবে তোমার যাদের বিয়ে হয়েছে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, বিয়ের কথা কেউ কিন্তু ভুলে যায় না, এবং এটা বারবার সে বছরান্তে একবার হলেও বা মাঝে মাঝে হলেও বিয়ের দিনের কথা সে মনে করে। তো ঠিক তেমনি একটা বই যেমন বারবার বারবার তুমি পড়তে পারবা, ঠিক বিয়ের কথাটাও এরকম বারবার বারবার মনে আসবে। তোমার প্রথম সন্তান হওয়ার সময়টা তোমার বারবার মনে আসবে, তোমার হচ্ছে বাবা মা মারা যাওয়ার কথাটা বারবার মনে আসবে। এগুলোকেও ওরকম ভাবে রিড করা যায় আর কি, বারবার পড়া যায়। আচ্ছা, ম্যাকবেথস ফেমাস সলিলোকি, আচ্ছা সলিলোকি কি এটা আমরা একটু পরে জানবো। ম্যাকবেথের ফেমাস সলিলোকি রয়েছে অ্যাক্ট 5-এ, shows the depth of his despair after the death of his wife,
তার ওয়াইফের মৃত্যুর পর তার যে হতাশা, সেই হতাশাটা শো করতেছে তার, এবং তিনি শো করতেছেন তার সলিলকির মাধ্যমে। সলিলকি কি, এই যে আমি একটু পরে জানাবো। অ্যান্ড হিজ লাইকলি ডিফিট ইন ব্যাটেল, এবং সে এবং এর ফলে সম্ভবত সে মূলত যুদ্ধে হেরে যায়, মানে তার ওয়াইফের প্রতি তার যে একটা কষ্ট ওয়াইফ মারা যাওয়াতে, সেটারই একটা ফলশ্রুতিতে বলতে পারো যে সে যুদ্ধেও হেরে গেছে, কারণ সে তার ভিতর ডিসপেয়ার চলে এসছে। দিস সলিলকি ইজ এ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু অ্যান অ্যাক্টর, এবং যেখানে যে সলিলকিতে মূলত লাইফটাকে একটা অ্যাক্টরের সাথে তুলনা করা হয়েছে, সেইং, এবং এই লাইনটাতে বলা হয়েছে, দেখো, যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফ্রিডস ইজ হিজ আওয়ার আপন দ্য স্টেজ। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে বেশি ভালো বুঝতে পারবা, এমনকি তুমি সব জায়গায় এটাই পাবা, এই জায়গাটাই পাবা, যে লাইফের সংজ্ঞা এই ম্যাকবেথের ভেতরেই জীবনের সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং এইটা হচ্ছে সেটা। তোমাকে চাকরির পরীক্ষাগুলোতে, চাকরির ইন্টারভিউগুলোতে ধরবে হোয়াট ইজ লাইফ। তুমি যেহেতু ইংলিশ থেকে যাচ্ছ, তোমাকে ধরবে হোয়াট ইজ লাইফ, মানে ধরবেই এটা বলতেছি না, কিন্তু অনেক জায়গায় ধরে যে হোয়াট ইজ লাইফ, তখন তুমি বলবা এই কথাটা। এবং অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার, এটা যদি বলে সেটা যদি এক্সপ্লেন করে দিতে পারো, তাহলে মানে ইনফ্যাক্ট চাওয়াই হচ্ছে তোমার কাছে এইটাই। তো এখানে বলা হচ্ছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। মানে জীবন হচ্ছে একটা শ্যাডো, চলমান শ্যাডো, এইটা একটা গল্প, যেটা একটা ইডিয়েট এই গল্পটা বলে থাকে, এবং এই গল্পের ভিতরে প্রচুর শব্দ এবং রাগ বিরাগ অনুরাগ এগুলো রয়েছে, এবং এগুলোর কোনো মূল্য নাই, সিগনিফাইং নাথিং। এটা এটা কোটেশনের জন্য মুখস্থ করে নিতে হবে। তো এইখানে একটা দেখো মেটাফোর রয়েছে যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, অর্থাৎ লাইফের সাথে ওয়াকিং শ্যাডোর একটা তুলনা, বা ওয়াকিং শ্যাডোর সাথে লাইফের একটা তুলনা করা হচ্ছে। এরপরে যে এই জায়গায় রয়েছে, এইখানে রয়েছে যেটা যে আমরা উপরে দেখলাম মেমোরির সাথে। এবার আসলে আমরা অ্যালিউশনের কাছে চলে যাই। অ্যালিউশন মানে তো জানো যে অতীতের কোনো জিনিস, বা বাইবেল থেকে কোনো জিনিস, বা কোনো প্রসিদ্ধ কোনো জায়গা, ঘটনা, কোনো ব্যক্তিবর্গ, তাদেরকে তোমার রাইটিং এর ভিতরে রেফারেন্স টানাটাই হচ্ছে অ্যালিউশন বা অ্যালিউট করা বলে। দ্য অ্যালিউশনস আর অ্যানাদার টাইপস অফ ফিগার অফ স্পিচ। এটা হচ্ছে অ্যালিউশন হচ্ছে আরেকটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ মিনিং বিয়ন্ড দ্য লিটারাল ইজ কনভেড, যেখানে একটা শব্দের মিনিং ওই শব্দটার যে লিটারাল মিনিং, শাব্দিক যে মিনিং, সেটা ছাড়িয়ে যায়, মানে সেটার বাহিরেও মিনিং বহন করে, অনেকটা ওই যে সিম্বলের মতো। allusion are reference to other works that may be familiar to reader, এবং হচ্ছে অ্যালিশন হচ্ছে অন্যান্য কাজ, ঘটনা, এগুলোর প্রতি একটা রেফারেন্স দেয়া, যেটা রিডারদের কাছে পরিচিত থাকে, মানে তুলনা করার জন্য এটা করা হয়ে থাকে। In Act 1, the sergeant uses a biblical allusion. Act 1 এর সার্জেন্ট একটা বাইবেল থেকে একটা অ্যালিউশন করতেছে, এবং he informs Duncan that the opposing army he has just witnessed as ruthless and violent as the soldiers who crucified Christ. আচ্ছা, বলা হচ্ছে যে অপোজিট আর্মির প্রতি হচ্ছে আমাদের যে আর্মি, বা মানে ম্যাকবেথের কথাই বলা হচ্ছে, যে ম্যাকবেথ সে হচ্ছে খুবই রুথলেস এবং ভায়োলেন্ট অবস্থায় রয়েছে, এবং হু ক্রুসিফাইড ক্রাইস্ট, এবং সে হচ্ছে মানে একেবারে ক্রুসিফাইড করে ফেলেছে অপোজিট আর্মির যে প্রধান, সেটাকে মানে মেরে ফেলেছে এক কথায়। এবং রুথলেস অ্যান্ড ভায়োলেন্ট অ্যাজ দ্য সোলজার্স, এখানে এই সোলজাররা হচ্ছে বলতে ওই আমাদের ম্যাকবেথ এবং ব্যাংকো, এবং এই কথাটা এসে বলতেছে ডানকানকে। তো এটা হচ্ছে একটা অ্যালিউশন। এবার আসো সলিলকি, এটা তোমরা এর আগে পাওনি মেবি, এটা কি কেউ বলতে পারবা যে কি জিনিস সলিলকিটা? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নাই, জানো কি কেউ? নিজের সাথে নিজে কথা বলা বা মনে মনে কথা বলা, এরকম। হ্যাঁ, এটাই এটাই। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু ছিল না, তাই না? ফার্স্ট ক্লাসে যখন হচ্ছে ডক্টর ফস্টার এই ট্র্যাজেডি পড়াইতেছিলেন তখন বলছিলেন এটা। ও আচ্ছা,
আচ্ছা, তো যাই হোক, সলিলকিটা আমরা জানি, এবং এটা খুব ভালো করে জেনে রাখবো, কারণ হচ্ছে এটা নিয়ে ব্রড কোশ্চেনও আসতে পারে যে এখানে অনেকগুলি সলিলকি রয়েছে, সেই সলিলকিগুলো আলোচনা করতে বলবে। দেখো একটা উদাহরণ দেই, উদাহরণটা এরকম, আমরা আধুনিক যুগের যে ইয়েগুলো দেখি, নাটক সিনেমা যেগুলো দেখে থাকি, সেগুলোতে কি হয় যে একটা নায়ক বা নায়িকা সে একটা কথা ভাবতেছে, ওটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, তাই না? এরকম হয় না? কিন্তু আগেকার যুগে বা এমনি আমরাও মনে মনে চিন্তা করি না, আচ্ছা এই কাজটা করব, এই কাজটা করলে কেমন হয়, এটা না করে ওইটা করলে কেমন হয়, এটা রিয়াকশনটা কি, এরকম আমরা মনে মনে চিন্তা করি। এখন স্টেজের ওপরে যখন আজ থেকে 500 বছর আগে যখন সাউন্ড সিস্টেম বা এরকম কিছু নাই, বা ব্যাকগ্রাউন্ড থেকে বলার মতো কিছু নাই, তখন যদি একজন ক্যারেক্টার মনে মনে শুধু চিন্তা করে এসে কিছু একটা কাজ করে, তাহলে তো অডিয়েন্স বুঝবে না। এই জন্য ওই ক্যারেক্টারগুলো যেটা করে যে স্টেজের ওপরেই ওই কথাগুলো তারা জোরে জোরেই বলে। ভাবটা এমন যে ওই স্টেজের অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে ওরা শুনতে পাচ্ছে না, শুধুমাত্র শুনতে পাচ্ছে হচ্ছে আমরা অডিয়েন্স বা দর্শক যারা আছে তারা কেবল শুনতে পাচ্ছে। এটা ভাবটা এমন যেন ওই স্টেজের উপরে যারা আছে তারা শুনতে পাচ্ছে না। আচ্ছা, তো আমরা এটা দেখি। দেখো, দ্য ওয়ার্ড সলিলকি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ল্যাটিন সোলাস অ্যান্ড লোকি। ল্যাটিন ওয়ার্ড সোলাস এবং লোকি থেকে এই শব্দটা এসেছে, সলিলকি শব্দটা। ল্যাটিন মানে জানো? ল্যাটিন কোন জায়গা? কে জানো বলো তো? আমরা বলি না অনেক শব্দ আছে না ল্যাটিন থেকে এসেছে, ল্যাটিন থেকে এসেছে, আমরা অনেক সময় বলি ইংরেজিতে ল্যাটিন থেকে এসেছে। ল্যাতিন আমেরিকা চিনো না? যারা ফুটবল হচ্ছে খেলা দেখো তারা তো জানোই ব্রাজিল আর্জেন্টিনা ল্যাতিন আমেরিকার দেশ। তাহলে এটা কি সেই ল্যাটিন থেকে এসেছে? আচ্ছা, আমি বুঝিয়ে দিই। ল্যাটিন শব্দ বা ল্যাটিন মানে হচ্ছে এটা একটা ভাষার নাম। ল্যাটিন এটা একটা ভাষার নাম, ল্যাটিন নামে কোনো দেশ নাই আসলে। এটা হচ্ছে ইটালির একটা জায়গা বা একটা শহরের নাম হচ্ছে ল্যাটিন, এবং ওই জায়গার বা ওই শহরের মানুষ, মানে এখনকার না, এখন তো পুরো বিশ্বই একটা দেশ হয়ে গেছে, বাট তখন ওই একটা দেশের ভেতরে এক রাজ্য থেকে আরেক রাজ্য অনেক দূর, পায়ে হাঁটার যুগ বা গাধায় চড়ে চড়ার যুগ। তো এই যে 2000-3000 বছর আগে ওই জায়গায় যে ভাষাটা বিকশিত হয়েছিল, ওই ভাষাটা হচ্ছে ওই জায়গার নাম অনুসারে ওইটা ল্যাটিন ভাষা। ইটালির ল্যাটিন ভাষাটা হচ্ছে ইটালিতে, এবং ওই ল্যাটিন ভাষা থেকে শব্দ এসেছে ইংলিশে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি পড়াবো, সেটা হচ্ছে যে এটা পড়াবো হচ্ছে না, এটা অলরেডি পড়িয়েছি মনে হয় সেকেন্ড ইয়ারে থাকতে। সেকেন্ড ইয়ারে যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ওই সময়টাতে আমি মনে হয় পড়িয়েছি যে ইংরেজিতে যত শব্দ আছে, ধরো 50,000 শব্দ আছে, এর ভেতরে প্রায় 25% আছে হচ্ছে ফ্রেঞ্চ, আর 25% আছে ল্যাটিন। হ্যাঁ, আর ইংরেজির যে শব্দ সে শব্দ খুবই কম, ইংলিশ একবার বেসিক যে শব্দ এদের এটা খুবই কম সবই, কারণ ওই যে ল্যাটিন থেকে এসেছে, ওই যে রেনেসাঁ যুগের সময়টাতে ল্যাটিন ক্লাসিক্যাল যে রাইটিংগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি পড়াশোনা হয়েছে, এবং সেইখান থেকে মূলত এই জায়গায় অনেক এসেছে আর কি, অনেক শব্দ এসেছে। তো ল্যাটিন শব্দটা হচ্ছে ইটালিয়ান একটা ভাষার নাম, এটা মনে রাখো সবসময়। এই যে আজকে যেমন সলিলকির কথা বলতে পারলা, এটাও মাঝে মধ্যে হয়তো কোনো একদিন আমি জিজ্ঞাসা করবো, এরকমভাবে বলতে পারতে হবে। এটা নিয়ে একটা ভিডিও আছে, আমি তোমাদের গ্রুপে শেয়ার করব। আমার ভিডিও না, অন্য আরেকজনের, কিন্তু ওখানে ডিটেল জানতে পারবো আরো। স্যার, ওই ভিডিওটা আপনি আগে আমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপে মেবি শেয়ার করেছিলেন। আচ্ছা, বলতে পারলা না তো? আমি জানতাম স্যার, ওইটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি এর মধ্যে বলে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে দ্য ওয়ার্ড সলিলকি হ্যাজ বিন ডিরাইভড, ল্যাটিন ওয়ার্ড এই দুইটা থেকে এসেছে। সোলাস মিন্স অ্যালোন, সোলান্স মানে হচ্ছে একা একা, একাকী, অ্যান্ড লোকি মিন্স টু স্পিক, অর্থাৎ একা একা কথা বলা। সলিলকি ইজ এ লিটারেরি টেকনিক ইন হুইচ এ ক্যারেক্টার স্পিক টু হিমসেলফ অর হারসেলফ, গিভিং ভেন্ট টু হিজ অর হার থটস অ্যান্ড রিফ্লেকশনস। বলা হচ্ছে যে সলিলকি এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকে স্টেজের ওপরে, মানে অ্যানালগ স্টেজের ওপরে একটা ক্যারেক্টার সে নিজেই নিজের সাথে কথা বলে, এবং কথা বলার মাধ্যমে সে মূলত তার যে চিন্তাভাবনা, তার যে আইডিয়া যা কিছু সেগুলো সে উচ্চারণ করে থাকে।
এটা ওই যে যেটা বললাম যে খেয়ালে আমরা অনেক ঘটনা দেখি না সিনেমাতে, তো এই খেয়ালে অনেক কথাবার্তাও হয়, খেয়ালে গান বাজনাও হয়, অনেক কিছু হয়। তো এইটা মনে করো এই খেয়ালে আমাদের স্পিকার মানে ক্যারেক্টার সে নিজে নিজের সাথে কথা বলছে, এবং আমরা অডিয়েন্স এটা শুনতে পাচ্ছি। স্টেজের উপরে আরো যারা আছে এরা কিন্তু শুনতে পাচ্ছে না। Soliloquy gives necessary but otherwise inaccessible information to the audience. Soliloquy মূলত প্রয়োজনীয় এমনকি ইনঅ্যাক্সেসিবল ইনফরমেশন দিয়ে থাকে অডিয়েন্সকে, যে অডিয়েন্স আসলে ওইটা যদি না বলে থাকে ওই ক্যারেক্টার, তাহলে সেটা সে জানতে পারবে না, বা আমরা অডিয়েন্সরা বুঝতে পারবো না, জানতে পারবো না। In a soliloquy, the character reveals his innermost feelings, including personal opinion, motives, and or intentions, state of mind, and perspectives. একটা সলিলকিতে একটা ক্যারেক্টার মূলত প্রকাশ করে থাকার তার ভেতরের যে অনুভূতিগুলো সেগুলোকে তার পার্সোনাল মতামতকে, তার উদ্দেশ্য, তার ইন্টেনশন, এগুলোকে, তার মনের অবস্থাকে, এমনকি তার দৃষ্টিভঙ্গিকে, সবকিছুকে সে বলে থাকে সলিলকির মাধ্যমে। সলিলকি গিভস আস অ্যাক্সেস টু ক্যারেক্টার সাইকি। সলিলকি আমাদেরকে ক্যারেক্টারের যে মনোজগৎ, সে মনোজগতে যেন অ্যাক্সেস দেয়, প্রবেশাধিকার দেয়, আমরা তাদের মনোজগৎ সম্পর্কে জানতে পারি। This technique moves the plot of the dramatic form forward, এবং এই টেকনিকের মাধ্যমে ড্রামাটিক যে প্লটগুলি রয়েছে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। More importantly, only the audience can hear the words expressed in a soliloquy. বলা হচ্ছে যে শুধুমাত্র অডিয়েন্সরাই শুনতে পায় সলিলকিতে বলা কথাগুলো। আদার ক্যারেক্টার্স ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইট, এবং অন্যান্য ক্যারেক্টাররা তারা এটা শুনতে পায় না। In short, a character reveals information without actually speaking audibly. বলা হচ্ছে যে আসলে একটা ক্যারেক্টার তার ইনফরমেশন প্রকাশ করে থাকে কথা বলা ছাড়াই, মানে জোরে কথা বলা ছাড়াই। শেক্সপিয়ারস ড্রামাস আর রিপ্লিট উইথ দ্য ইউজ অফ সলিলকি। শেক্সপিয়ারের ড্রামাগুলি একেবারে এই সলিলকিতে পরিপূর্ণ, রিপ্লিট। In Macbeth gives the audience valuable information about his state of mind through excellent soliloquies. ম্যাকবেথ এর ভেতরে ম্যাকবেথ যে ক্যারেক্টারটা রয়েছে সে অডিয়েন্সদেরকে অনেক মূল্যবান ইনফরমেশন দিয়ে থাকে তার মনের অবস্থা জানান দেওয়ার জন্য, বা তার মনের অবস্থা সম্পর্কে অনেকগুলি সুন্দর সুন্দর সলিলকির মাধ্যমে। এগুলো আমরা জানবো পরবর্তীতে, হ্যাঁ, যে কোন কোন সলিলকিগুলো। আচ্ছা, তো আমাদের ইনফরমেশন এখানেই শেষ হয়ে গেল। আমি আরো কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করি, এই ছবিগুলো থেকে আমরা পড়বো আর কি। একটু 1 মিনিট সময় দাও, আমার আগে শেয়ার করতে আমি ভুলে গেছি। আমি সাধারণত যেটা করে থাকি তোমাদের ওই যে 5 মিনিট ধরে আমি তোমাদেরকে টাইম দিয়ে থাকি শুরুতে জয়েন করার জন্য, সেই সময়টাতে আমি পোস্ট করে থাকি, কিন্তু আজকে ভুলে গেছি ওই সময়টাতে। পাবলিশড হচ্ছে। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমাদের হয়তো কয়েক সেকেন্ড লাগবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইখান থেকে পড়া, এই লেকচার শিট থেকে। এবার আমরা যাব হচ্ছে এই জায়গায়। এখানে দেখো আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। এখানে আমরা আরো বেশ কিছু জিনিস জানবো, এবং এগুলো জানার পরে আমরা সামনের ক্লাসে যেটা করব যে এই ম্যাকবেথ থেকে ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলবো। ব্রিফ কোশ্চেনগুলো পড়লে আরো খুঁটিনাটি যত যা আছে সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপরে আমরা আরেকটাতে চলে যাব। দেখো, আমরা শুরুতে ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়াটা কি এবং এখানে কোন জায়গায় ঘটছে এটা, সেটা আমরা জানবো শুরুতে। এই যে অ্যাসাইড আছে, এটা আমাদের জানার দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলো শুধু জানবো আমরা। ওই যে আরেকদিন তোমাদেরকে শুরুর ক্লাসটাতে পোয়েটিক্স থেকে একটু পড়াচ্ছিলাম না, ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির এলিমেন্টগুলি কি কি। তো ওইখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে একটা ট্র্যাজিক ক্যারেক্টার, সেই ট্র্যাজিক ক্যারেক্টারের তার লাইফে একটা ভুল করবে, এবং যেই ভুলের কারণে তার ওপরে মূলত তার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিটা নেমে আসবে।
এবং এই যে ভুল করলো এটাকেই বলা হয় ট্র্যাজিক ফ্ল, এবং এটা ইংলিশে বলা হচ্ছে ট্র্যাজিক ফ্ল। আর হচ্ছে প্রাচীন ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষা যেটা বলো, সেই গ্রিক ভাষায় বলা হচ্ছে হ্যামারশিয়া। তো হ্যামারশিয়া, ট্র্যাজিক ফ্ল হচ্ছে এগুলো একই জিনিস। বা এরর অফ জাজমেন্ট, আরেকটা নাম আছে এর, সেটা হচ্ছে এরর অফ জাজমেন্ট। এই যে এখানে আছে এরর ইন জাজমেন্ট, মানে বিচার বিবেচনা করতে গিয়ে ভুল করে ফেলা। আমরা অনেক সময় জীবনে চলার পথে এরকম ভুল করে ফেলি না? তোমরাও দেখো, তুমি থার্ড ইয়ারে উঠেছো, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু যদি কোথাও খারাপ রেজাল্ট হয়ে যায়, তখনই তোমার মনে হবে ইস, ওই জায়গায় গিয়ে আমাকে পরীক্ষার ভেতরে এক ভিক্ষুক এসেছিল, কিছু একটা দিলাম না, ওইটাই আমার এরর অফ জাজমেন্ট। তাই না? এরকম অনেক সময় হয়ে থাকে কিন্তু। বা পরীক্ষার হলে বের হয়ে এসে বন্ধুকে সেই তাকে দিচ্ছে, ইস তুই যদি আমাকে একটু বলতিস তাহলে আমি প্রশ্নটা খুব সুন্দর করে লিখতে পারতাম, তুই বলিস নি, এই জন্য আমার এই প্রশ্নটা লেখা হয়নি, পরীক্ষাটা খারাপ হয়েছে। মানে ওই জায়গাটাই যেন তার ভালনারেবল ইস্যু হয়ে গেছে। তাহলে আমরা এটা জানি যে ট্র্যাজিক ফ্লটা কি। দেখো, ট্র্যাজিক ফ্ল ইজ এ সিনোনিম অফ ফর হ্যামারশিয়া। হ্যামারশিয়ার একটা সিনোনিম জানো ট্র্যাজিক ফ্ল। ইট ইজ দ্য ডিফেক্ট ইন দ্য ট্র্যাজিক হিরো হুইচ ব্রিংস অ্যাবাউট হিজ ডাউনফল। এটা হচ্ছে ট্র্যাজিক হিরোর একটা ডিফেক্ট, তার ক্যারেক্টারের, তার চরিত্রগত একটা ভুল, এবং যেই ভুলের কারণেই তার ডাউনফলটা ঘটে। Tragic flaw or hamartia is an error in judgment, whether through ignorance or moral fault. ট্র্যাজিক ফ্ল অথবা হ্যামারশিয়া এটা হচ্ছে বিচার বিবেচনা করতে গিয়ে একটা ভুল। এই ভুলটা অনেক সময় অজ্ঞতাবশত হয়, অনেক সময় মোরাল ফল্টের কারণে হয়, নৈতিক অবক্ষয়ের কারণে হয়। যেমন আমাদের এখানে আমরা যদি এর ক্ষেত্রে জানি, ম্যাকবেথের ক্ষেত্রে ম্যাকবেথের নৈতিক অবক্ষয় ঘটলো। কি অবস্থা? ফেসবুক আনরেসপন্সিভ দেখাচ্ছে কেন? আচ্ছা, এই ঠিক হয়েছে। আমাদের ম্যাকবেথ, তার কি হলো, সে হচ্ছে তার মোরাল ফল্ট দেখা দিল, সে অ্যাম্বিশাস হয়ে গেল। তারপরে ওই যে ডক্টর ফস্টাস পড়েছিলাম আমরা, ডক্টর ফস্টাস কি হলো, সেও জ্ঞানের প্রতি তার লোভ তৃষ্ণা বেড়ে গেল, এতই বেড়ে গেল যে সে শেষ পর্যন্ত নিজের সোলটাকেও বিক্রি করে দিল, ব্ল্যাক আর্ট শিখতে থাকলো। ওইটা তার মোরাল ফল্ট। আবার আমরা যদি সফোক্লিসের কথা বলি, ইডিপাস রেক্সের কথা বলি, ওখানে কিন্তু ইগনোরেন্সের কারণে ঘটেছে, ওখানে কিন্তু মোরাল কোনো ফল্ট নাই তার, সে সবকিছু আননোয়িংলি ঘটেছে। তোমরা কি রিলেট করতে পারতেছো আমি যে কথাগুলো বলতেছি? একটু বলো তো একজন, এই যে ইডিপাস রেক্সের কথা বললাম। জি স্যার, হ্যাঁ, পারতেছি। এটাকে কোথাও যদি রিলেট করতে না পারো, জিজ্ঞাসা করবা যে আচ্ছা ওটা কিভাবে হলো, তাহলে আমি এটা বলতে পারবো আর কি। আচ্ছা, এবার আসো হ্যামারশিয়া। হ্যামারশিয়া হচ্ছে গ্রেট এরর অর ফ্রেইলটি, বড় ভুল বা চরিত্রের একটা দুর্বলতা। ইজ কজড ইদার বাই ব্যাড জাজমেন্ট, ব্যাড ক্যারেক্টার, ইনহেরিটেড উইকনেস অর এনি আদার সেভারাল কজেস অফ এরর, অ্যান্ড ইট ইজ এক্সপ্রেসড থ্রু এ ডেফিনিট অ্যাকশন। বলা হচ্ছে যে হ্যামারশিয়া এটার কারণ হয় হচ্ছে ব্যাড জাজমেন্টের কারণে, ভুল বিচার বিবেচনা করতে গিয়ে ভুল হয়ে যায়, ক্যারেক্টার খারাপ হলে এটা হয়, তারপর ইনহেরিটেড উইকনেস, ভেতরের যে দুর্বলতা সেটার কারণে হয়, অথবা আরো অনেকগুলো কারণে এটা হতে পারে, এবং এটা কাজের মাধ্যমে প্রকাশ পায়। For this frailty or error in judgment, a tragic hero moves from happiness to misery and ultimately dies. বলা হচ্ছে যে এই ফ্রেইলটির কারণে বা এই এরর অফ জাজমেন্টের কারণে একটা ট্র্যাজিক ক্যারেক্টার সে সুখের একটা অবস্থা থেকে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে পড়ে যায়, এবং আলটিমেটলি পরিশেষে সে মারা যায়। ফর এক্সাম্পল, ম্যাকবেথস এরর ইন হিজ ক্যারেক্টার ইজ হিজ হাই অ্যাম্বিশন। ম্যাকবেথের ভুলটা তার ক্যারেক্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে তার অতি উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন মানেই তো উচ্চাকাঙ্ক্ষা, হাই অ্যাম্বিশন মানে কি বলে, তার চেয়েও বেশি কিছু। ফস্টাস এরর ইন হিজ ইনডোমিটেবল আর্নিং ফর আনলিমিটেড পাওয়ার। ফস্টাসের ভুলটা হচ্ছে, এটা ফেসবুকের সমস্যা। হ্যাঁ, দেখো, ফস্টাসের ভুলটা হচ্ছে তার একেবারে অদম্য যে পাওয়ারের প্রতি তার যে আকাঙ্ক্ষা, জ্ঞানের প্রতি তার আকাঙ্ক্ষা। আমরা জানি যে জ্ঞানই পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, তো এখানে বলতেছে পাওয়ার। তো নলেজের প্রতি বা পাওয়ারের প্রতি যে তার যে অদম্য একটা আগ্রহ, সেটাই তার ভুল। ডাসেস এরর ইজ হার ইনকনসিডারেট সিক্রেট ম্যারেজ। তোমরা একটা ডাসেস অফ মালফি নামে একটা রাইটিং পাবা,
এটা মেবি তোমরা পাবা হচ্ছে 4th ইয়ারে গেলে। হ্যাঁ, 4th ইয়ারে গেলে এটা পাবা। এবং ওইখানে ডাসেস হচ্ছে হচ্ছে 2-3 ভাইয়ের একটা বোন, তার সম্প্রতি তার হাজবেন্ড মারা গেছে এবং তাকে আর বিয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সে চুপ করে একজনকে বিয়ে করে নেয় এবং বিয়ে করে সেখানে 2-3টা বাচ্চাও হয়। তো এই যে চুপ করে একজনকে বিয়ে করলো, সিক্রেট ম্যারেজ করলো, এর ফলেই তার ভাইয়েরা তার উপরে অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে আলটিমেটলি মেরে ফেলা হলো। তবে এর পেছনে বেশ বজলা নামে একটা ক্যারেক্টার আছে, তার একটা হচ্ছে ইয়াও রয়েছে, ষড়যন্ত্রও রয়েছে। তো এই যে সিক্রেট ম্যারেজ, এটা হচ্ছে তার একটা ভুল। এরকমই আমাদের মানুষের জীবনে এরকম অনেক ভুল থাকে, তাই না? যেমন তোমরা অনেকেই বলে থাকে ইংলিশ নিয়েই একটা ভুল করেছি, তো ওইটা হচ্ছে একটা এরর অফ জাজমেন্ট। ভুল করে এখন আমাদেরকে হ্যামারশিয়া ট্যামারশিয়া কত কি পড়তে হচ্ছে। ওকে, আমি তোমাদেরকে একটা ছোট্ট করে 1 মিনিটের একটা গল্প শোনাই। আমি যখন ইংরেজি নিয়েছিলাম, আমি তো একেবারে মানে কি বলে হত দরিদ্র ফ্যামিলির একজন মানুষ। তো ইনফ্যাক্ট আমার পুরো বংশটাই ওরকম কোনো মানে বলার মতো তেমন কোনো প্রফেশন বা বলার মতো তেমন কোনো ইয়েতে ছিল না বা নাই। তো সেখান থেকে আমি মানে একা বের হয়েছি। তো আমি বের হয়ে আমি হচ্ছে আমার সবসময় ছিল একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বো যাতে আমাকে চাকরি বাকরিতে কষ্ট না করতে হয়। তো আমি যখন আমাকে আমার আমার আব্বা তো পড়াশোনা জানে না, তো সে আমাকে একবার বলেছিল ইন্টারমিডিয়েট পাশ করার পরে যে বিজ্ঞান নিয়ে পড়ো অথবা ইংলিশ নিয়ে পড়ো। তো আগে কোনোদিন এগুলো ফিল করিনি, তো আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি বিজ্ঞান নিয়ে পড়া এটা আমার তো হবে না। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ইংলিশ নিয়ে চেষ্টা করা যেতে পারে। তো তারপরে ইংলিশ নিয়ে ভর্তি হলাম। আর আমার শুরুতেই একটা চিন্তা ছিল এরকম যে আর এমন কি, কয়েকটা প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে উত্তর করবো, আর এমন কি। আর আমি সারা জীবনই এই নোভেল, তারপরে ইনফ্যাক্ট যে বাংলাতে আমরা পড়তাম না ইন্টারমিডিয়েট লেভেলগুলোতে, যে বিভিন্ন গল্প টল্প, এগুলো আমার খুব বিরক্ত লাগতো। সে আমি যখন ইংরেজিতে যখন গেলাম, আমি তো ভাবলাম যে প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে আর গ্রামারটা আমার এটা পড়তে হবে। বাট গিয়ে যখন প্রথমে ইন্ট্রোডাকশন টু প্রোজ বই দেখলাম, তখন তো মাথা যে এ কি পেলাম, চাইলাম কি আর আসলাম কোথায়। তারপরে পোয়েট্রির বিশেষ করে এই যে ফিগার অফ স্পিচগুলো পড়তে গিয়ে আমাদের সময় আরেকটা জিনিস পড়তে হতো, স্ক্যানশন পড়তে হতো। হ্যাঁ, মোটা একটা বই ওইটার উপরে। তো মানে ওইটা আমার একটা ট্র্যাজিক ফ্ল ছিল আর কি, যদিও আমি ওইটার পরবর্তীতে কাটায় উঠেছি, কিন্তু ওইটা আমার শুরুতে একটা ট্র্যাজিক ফ্ল ছিল। এবং শুরুর দিকে প্রথম একটা বছর যা কষ্ট হয়েছে এটা একেবারে বলার মতো না। যদিও শুরু থেকে আমি ইংরেজিতে ভালো রেজাল্ট করতাম, কিন্তু তারপরেও কষ্ট হয়েছে অনেক। কারণ ওই যে আমি নিজে জিনিসটাকে এনজয় করি না, প্রোজ জিনিসটাকে এনজয় করি না, পোয়েট্রি জিনিসটাকে আমি এনজয় করি না। তো সেক্ষেত্রে আমাকে এটা ইয়ে করতে হলো। ইনফ্যাক্ট আমাদের তো ওরকম এত গাইডলাইন ছিল না তখন, তো ফেসবুকেরও এত বিস্তার ছিল না। ইনফ্যাক্ট ফেসবুক তখন কেবল জন্ম হয়েছে 2005 সালের কথা আমি বলতেছি, ফেসবুক তো হয়েছে 4 সালে। তো কারো কাছে গিয়ে যে বলবো যে এই জিনিসটা কি, সবাই ভয় দেখায় যে হাই হাই তুমি তো, কেউ বলে যে ডিকশনারি মুখস্থ করে ফেলো, কেউ বলে এটা করো, কেউ বলে ওটা করো, এক ফ্রেন্ডস প্রকাশনীর বই ছাড়া কোনো বই নাই। হ্যাঁ, অনেক সমস্যা। তো যাই হোক, তারপরেও কাটায় উঠেছিলাম। তো ওইটা ছিল আমার ট্র্যাজিক ফ্ল। এরকম ট্র্যাজিক ফ্ল কিন্তু এখানে তোমরা অনেকেই আছো, এখানে 26 জনে যে ক্লাসে উপস্থিত আছো না, এরকম 2-4 জন আছো কিন্তু, যে বড় ভাই বোন বলেছে ভর্তি হয়ে গেছি। তবে এখান থেকে কাটায় উঠতে হবে। হ্যাঁ, তো এটা আমরা পড়লাম আমাদের ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়া। এবার আমরা আসবো ইমেজারি, তো এটা আমরা জানি। আমরা আসবো হচ্ছে উইয়ার্ড সিস্টার হচ্ছে আমরা যে 3টা উইস যেটা দেখতে পেয়েছিলাম ওইটাকেই বলা হচ্ছে। হ্যাঁ, ইন ইজ, আচ্ছা ইট ইজ, হ্যাঁ এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ইট ইজ নাও কাস্টমারি টু কল দ্য 3 supernatural creatures who play so important a part in Macbeth indifferently by the names of witches or weird sister। বলা হচ্ছে এখানে একটা জিনিস বলা যায়, সেটা হলো যে সুপারন্যাচারাল ক্রিচারের কথা, যেটা এই বা আমরা সুপারন্যাচারাল ক্যারেক্টারও বলতে পারি, যেটা মূলত এই নাটকে, ম্যাকবেথ নাটকের ভেতরে বেশ ভালো একটা রোল প্লে করেছে, গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এবং তাদের নাম দেয়া হয়েছে এখানে মূলত উইচেস বা উইয়ার্ড সিস্টার নামে। রাইটলি স্পিকিং দে শুড
be called weird sister rather than witches throughout the play. বলছে এখানে এই নাটকের ভেতরে উইয়ার্ড সিস্টার এটা বলাটাই সবচেয়ে মনে হয় বেশি ভালো উইচেসের চাইতে। দ্য ওয়ার্ড উইয়ার্ড মিনস ফেথ অর ডেস্টিনি। এখানে উইয়ার্ড মানে হচ্ছে ভাগ্য বা নিয়তি। মেনি ওল্ড রাইটার্স হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড দ্য উইয়ার্ডস টু ডিনোট দ্য ফেথ। অনেক ওল্ড রাইটার আগেকার যুগের এই উইয়ার্ড ওয়ার্ডটাকে তারা ভাগ্য বলতে মানে ইউজ করেছেন, ভাগ্য জিনিসটাকে বোঝানোর জন্য তারা উইয়ার্ড শব্দটা ব্যবহার করেছেন। দ্য উইয়ার্ড সিস্টার্স দেয়ারফোর আর দ্য ফ্যাটাল সিস্টার। বলা হচ্ছে এই দুইটা সিস্টার এই নাটকের ভিতরে একেবারে ফ্যাটাল মানে বলতে পারো যে মারাত্মক বা ধ্বংসাত্মক রোল প্লে করে তারা। এবং দে আর প্রপারলি স্পিকিং দ্য এজেন্ট অফ ডেস্টিনি। তাদেরকে আরও যেটা বলা যেতে পারে যে ডেস্টিনির এজেন্ট, ভাগ্যের প্রতিনিধি হিসেবে যেন তারা এসেছে। দ্য উইয়ার্ড সিস্টার অ্যাজ দ্য এজেন্টস অফ ফেথ আর অরিজিনালি অফ স্ক্যান্ডিনেভিয়ান কনসেপশন। বলছে যে এই উইয়ার্ড সিস্টারটা এটা এটা এজেন্ট অফ ফেথ হিসেবে মূলত এরা স্ক্যান্ডিনেভিয়ান কনসেপশন। স্ক্যান্ডিনেভিয়ান বলতে পৃথিবীর মানচিত্র যদি খেয়াল করো তাহলে সুইজারল্যান্ড, তারপরে নরওয়ে, তারপরে এই যে এই এলাকাগুলো অর্থাৎ নর্থ সি এর ডান পাশের যে রাষ্ট্রগুলি সেগুলোকে বলা হয়। মানে তোমরা যারা ম্যাপ দেখেছো আমি তোমাদেরকে ম্যাপে দেখাই দিই, তোমাদের মনে থাকবে। এই যে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে এটা আমাদের ইংল্যান্ড, তো এই যে এইগুলো ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, এই অঞ্চলটা। তারপরে এখান থেকে নরওয়ে, আরেকটু বড় করি, নেদারল্যান্ড, নরওয়ে কই গেল, এই যে এখানটাতে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান। তো স্ক্যান্ডিনেভিয়ান একটা ক্যারেক্টার যেন এই উইয়ার্ড বা স্ক্যান্ডিনেভিয়ান যে রাইটিংগুলো ওই সময়টাতে হতো অ্যাংলো স্যাক্সন যুগে, সেই যুগের আসলে এই যে নর্থ সি, এটা একটু এই ইংল্যান্ডের মানচিত্র নিয়ে একটু ঘাটাঘাটি করবা তোমরা, ওয়ার্ল্ড ম্যাপ একটা কিনে ঘাটাঘাটি করবে ইংল্যান্ড কোথা থেকে লিটারেচারটা আসতেছে। নর্থ সি হচ্ছে ইংল্যান্ডের উত্তরে, এবং সেইখান থেকে এই যে সুইডেন এগুলো হচ্ছে তোমার নরওয়ে, এগুলো হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান এলাকা। ওকে, এবার আসো। আচ্ছা, হলিনশেড ফ্রম হোম শেক্সপিয়ার টেক্স his story in Macbeth calls them weird sister and sometimes fairies। বলা হচ্ছে হলিনশেড যার কাছ থেকে মূলত উইলিয়াম শেক্সপিয়ার এই ম্যাকবেথের যেন স্টোরিটা তিনি নিয়েছেন, এবং সেখানে তিনি উইয়ার্ড সিস্টার হিসেবে এটাকে কল করেছেন, এবং সামটাইমস এটাকে ফেরি বলেও আর আসলে বলা হয়েছে এই উইয়ার্ড সিস্টারকে। দ্য উইয়ার্ড সিস্টার ম্যাকবেথ আর এ স্ট্রেঞ্জ ক্রিয়েশন। ম্যাকবেথের ভেতরে এই উইয়ার্ড সিস্টার এটা তো একটা অদ্ভুত ক্রিয়েশন। দে রিজেম্বল দ্য উইচেস অফ পপুলার সুপারস্টিশন insofar as they are wild in their attire of withered features and unearthly appearance by having beard and wrinkled fingers। আচ্ছা, এখানে একটা বর্ণনাও দিচ্ছে যে এই উইয়ার্ড সিস্টারগুলো দেখতে কেমন। বলছে তারা একদম অদ্ভুত এক ধরনের সৃষ্টি, এবং তারা অনেকটা ওই আমরা যে কুসংস্কারের ক্ষেত্রে আমরা যেরকম উইচেস বা ভূত পেত যেরকমটা ভেবে থাকি সেরকম তাদের হচ্ছে পরনে রয়েছে অদ্ভুত বন্য টাইপের পোশাক, তাদের হচ্ছে কি বলে এটাকে উইথার্ড ফিচার্স রয়েছে, তারপরে তাদের হচ্ছে আনআর্থলি অ্যাপিয়ারেন্স, মানে পৃথিবীতে মানুষের অ্যাপিয়ারেন্স আসলে এরকমটা হয় না, এরকম অ্যাপিয়ারেন্স রয়েছে। তাদের বড় বড় দাড়ি রয়েছে, তাদের চামড়াগুলো হাতগুলো রিঙ্কেলড, মানে এগুলোতে যেন দাগ রয়েছে, হয় না যে বড় বড় দাগ আমাদের কপালে যেরকম ভাঁজ থাকে বা আমরা চোখের কোনায় যেমন রিঙ্কেল পড়ে, ওই রিঙ্কেলের কথা বলতেছে। এগুলো হচ্ছে তাদের ইয়েতে রয়েছে,
তাদের হাতের চামড়ায় এগুলো রয়েছে আর কি। আর উইথার্ড ফিচার বলতে তারা শুকনো, শুকনো টাইপের, বলে না যে উইথার্ড লিপ মানে শুকিয়ে যাওয়া পাতা, সেরকম আর কি। আমরা কি বলি যে যখন উইস বা পেতনি হিসেবে কাউকে চিন্তা করি, যে কালো কুটকুটে শুকনা এক ধরনের মহিলা বা পুরুষ এরকম টাইপের। আর যখন দত্ত হিসেবে চিন্তা করি তখন ভাবি কি বিশাল বড় একটা পেট, ভুঁড়িওয়ালা একটা মানুষ, তার মাথায় শিং আছে, তাই না? ওকে। দে হ্যাভ পাওয়ার টু ভ্যানিশ ইনটু দ্য এয়ার, তাদের বাতাসে হারিয়ে যাওয়ার মতো শক্তি রয়েছে, মানে হারাতে পারে। দে স্ট্যান্ড অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ফেথ অ্যান্ড অফ মিস্টেরিয়াস এজেন্সি হুইচ গভর্নস অল হিউম্যান অ্যাকশন। তারা মূলত রিপ্রেজেন্টেটিভ মানে ভাগ্যের একটা প্রতিনিধি হিসেবে যেন এখানে কাজ করতেছে, এবং মিস্টেরিয়াস এজেন্সি অদ্ভুত বা রহস্যময় একটা এজেন্ট হিসেবে যেন কাজ করতেছে। এবং এই নাটকের ভেতরে আমরা দেখবো যে সমস্ত হিউম্যানের যে অ্যাকশনগুলি সেগুলোকে তারা গভর্ন করতেছে, তারা নিয়ন্ত্রণ করতেছে বলতে পারি। ইনফ্যাক্ট আমরাও কিন্তু আমাদের লাইফে যারা ভয় পাও, ভূত প্রেতকে ভয় পাও, রাতের অন্ধকারে বাইরে যেতে ভয় পাও, তাদের লাইফে এই ভূত প্রেত এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লে রোল করে, তাই না? যারা ভয় পায়। আচ্ছা, ক্যারেক্টার ডেস্টিনি এটার দরকার নেই আমাদের, আমরা পড়বো তো সুপারন্যাচারাল ক্যারেক্টার। সুপারন্যাচারালিজম যে উইয়ার্ড সিস্টারদের কথাই বলা হচ্ছে, হ্যাঁ। যেমন আমরা যদি এখানে তিনটা সুপারন্যাচারাল, এটা আমরা প্রশ্নই পড়বো এগুলো নিয়ে। যেমন একটা হচ্ছে 3 উইচেস, দ্য উইচেস, এটা একটা সুপারন্যাচারাল এলিমেন্ট। দ্য ঘোস্ট অফ ব্যাংকো, ব্যাংকোর যে ঘোস্ট, ওই যে ফিস্টের যখন অনুষ্ঠান হয়, মানে খাবার দাবারের অনুষ্ঠান হয়, তখন ব্যাংকো সে ভূত হয়ে চলে আসে, যাকে একটু আগে হত্যা করা হয়েছে, ওই একটা। আরেকটা হচ্ছে আনন্যাচারাল পোর্টেন্টস, এবং আনন্যাচারাল পোর্টেন্টস রয়েছে হচ্ছে আমাদের যখন এটা এটা ইয়া পাবা, আমাদের লেডি ম্যাকবেথ সে ডানকানকে হত্যা করার আগ মুহূর্তে সে শয়তানের কাছে একটা প্রার্থনা করে, যে আমাকে শক্তি দাও, আমাকে ম্যানলি শক্তি দাও, পুরুষ মানুষের মতো আমিও হয়ে যেতে পারি, এরকম একটা। তারপর একটা ডিভাইন পোলার্স অফ দ্য ইংলিশ কিং, ইংলিশ কিং এর হচ্ছে ডিভাইন পোলার। এই পোলার মানে হচ্ছে এটাকে বলে, কি বলে এটাকে, দাঁড়াও এটার মিনিংটা একটু দেখে নি। পিওর আফ্রিকান শব্দ, পোলিশ। এই পোলার মানে তো ইংলিশ যেটা, সেটার মানে হচ্ছে মেরুর নিকটবর্তী এলাকা যেটা, সেটাকে বলা হয় পোল, সাউথ পোল, নর্থ পোল যেটা, সেটা। তো এই পোলারের মিনিং তো নাই। আমার বইতে আছে দ্য ডিভাইন পাওয়ার্স অফ দ্য ইংলিশ কিংস। আচ্ছা, তাহলে এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ডিভাইন পাওয়ার, হ্যাঁ এটাই তাহলে হবে, কারণ পোলার নামে তো কোনো ওয়ার্ডই নাই, তাহলে এটাই ডিভাইন পাওয়ার হবে। ডিভাইন পাওয়ার অফ দ্য ইংলিশ কিং মানে ইংলিশ যে রাজা, তার যে একটা ডিভাইন পাওয়ার রয়েছে সেটার কথাই বোঝানো হচ্ছে। তো এই কয়েকটা সুপারন্যাচারাল এলিমেন্ট বা ক্যারেক্টার এর ভেতরে রয়েছে, এবং এখানে সেগুলোরই বর্ণনা দেওয়া আছে। আমরা দেখি আরেকটা নতুন একটা টার্ম রয়েছে, ও এই যে সলিলোকি, যেটা যেটা আমরা যে ওখানে অল্প একটু পড়ে আসলাম না, এখানে এটা বড় করে রয়েছে। এবং এইখানে এটা যদি তোমরা পড়ো তাহলে এখানে বুঝতে পারবা যে আরো কোথায় কোথায় কি রয়েছে। আমি এগুলো তোমাদের উপরে রেখে দিলাম আর কি, তোমরা এগুলো পড়ে নিও নিজেদের মতো করে। এই যে ড্রামাটিক আইরনি, যেটা এটাও একটু পড়ে নিও। ড্রামাটিক আইরনিটা কি আমি একটু বলে দিই এক কথায়। আইরনি কি, একটা জিনিস হওয়ার কথা কিন্তু হয়েছে আরেকটা, এটাকে বলে আইরনি। কিছু থাকে হয়তো সময়ের আইরনি, আইরনি অফ টাইম, আইরনি অফ ফেথ, আইরনি অফ সিচুয়েশন, এর অনেক কিছু থাকে না। ধরো আইরনি অফ সিচুয়েশন তোমাকে বুঝাই শুরুতে। তুমি একটা জায়গায় তোমার নতুন পরিচিত বন্ধু বান্ধব হয়েছে, তাদের সাথে রেস্টুরেন্টে খেতে গেছো, খেতে গিয়ে বার্গার খেতে শুরু করেছো। এবার বার্গারটা অনেক জুসি, তুমি কি করলা, চাপ দিলা, এবার সেখান থেকে মানে কি বলে ফস করে এলিমেন্ট বের হয়ে গিয়ে আরেকজনের গায়ে পড়লো। এটাকে বলে হচ্ছে আইরনি অফ সিচুয়েশন। মানে এমনিতে তুমি শরম লজ্জা হয়তো বা পাচ্ছ, তখন ধরে এই ঘটনাটা ঘটে গেল। আবার তুমি এমনি শরম লজ্জা পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছ, ঠাস করে পিচ্ছিল খেয়ে পড়ে গেলা, এটা হচ্ছে আইরনি অফ সিচুয়েশন। লজ্জা শরমে পড়াটাই মূলত আইরনি অফ সিচুয়েশন।
আর আইরনি অফ ফেথ হচ্ছে আমাদের ওই যে সব ইডিপাস যেটাতে পড়েছিল, যে সে অনেক কিছু করতেছে তার ফেথটাকে কাটানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই ফেথকে হারাতে পারলো না। না পরে কি হলো, সে হচ্ছে ওই সিচুয়েশনে আইরনি অফ ফেথের ভেতরে পড়ে গেল। আমাদের এখানে ম্যাকবেথও আইরনি অফ ফেথের ভেতরে পড়ে গেছে। কিভাবে? সে অনেক চেষ্টা করতেছে তার কিংশিপটাকে রক্ষা করার। প্রথমে সে তো ওইটাকে অর্জন করার জন্য ডানকানকে হত্যা করলো, এরপরে ওইটাকে সেভ করার জন্য সে ব্যাংকোকে হত্যা করলো, ম্যাকডাফকে হত্যা করলো, ম্যাকডাফের ফ্যামিলিকে একেবারে মানে শেষ করে ফেললো, কিন্তু তারপরেও আলটিমেটলি সে এটা করতে পারলো না। সেখানে আর কি ঘটলো, সে ভেবে নিয়েছিল যে যেহেতু কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ কেউ মানে গর্ভ ছাড়া কেউ জন্মগ্রহণ করেনি, সুতরাং কেউ তাকে হত্যা করতে পারবে না, যেহেতু উইসরা বলেছিল যে মায়ের গর্ভে জন্ম নেওয়া এমন কেউ তাকে হত্যা করতে পারবে না। আবার বীরনাম উড, হ্যাঁ বীরনাম উড যেটা, সেটাও তো অবশ্যই রাজপ্রাসাদের কাছে আসবে না, এটাই তো স্বাভাবিক, এটা না আসার কথা। কিন্তু আইরনি অফ ফেথের কারণে কি হলো, আমরা জানলাম যে ব্যাংকো না, ওর নাম কি, কে হত্যা করলো তাকে? ম্যালকম? ম্যাকডাফ। আচ্ছা, ম্যাকডাফ হত্যা করেছে। ম্যাকডাফ কি বললো যে আমি তো আমার মায়ের গর্ভ জন্মগ্রহণ করিনি, আমি তো হচ্ছে সিজারিয়ান বেবি, তো মানে আমি ন্যাচারালি জন্মগ্রহণ করিনি আর কি, আমি সিজারিয়ান বেবি। সুতরাং কি হলো, সে এবার ম্যাকবেথ তো হতাশ, হ্যাঁ রে বলে কি, তার মানে তো আমাকে তো মেরে ফেলবে এখন। একটু পর আবার সে দেখতেছে কি যে বীরনাম উড এগিয়ে আসতেছে, তার মানে কি ওখানে ইংলিশ আর্মিরা আরবি সদস্যরা বীরনাম উড থেকে গাছপালা ভেঙে তাদের গায়ের সাথে বেঁধে বেঁধে নিয়ে তারা রাজপ্রাসাদের দিকে আসতেছে। এবং এ থেকেও তার মনে হয়ে গেল যে এই তো বীরনাম উড আসতেছে। যেটা সে চিন্তা করলো যেটা ঘটবেই না, কখনো সম্ভবই না, সেটাই ঘটলো একটু অন্যভাবে। ঘটে কি হলো যে তার যে ডাউনফলটা ঘটলো। তো এটা হচ্ছে আসলে আইরনি অফ ফেথ, মানে ভাগ্য তোমাকে কোনোভাবেই ছাড় দেবে না। আমাদের মধ্যে এরকম অনেকেই আছি না আমরা, যে অনেক সময় ভাগ্য আমাদের এমন উপহাস করে। আইরনি মানে উপহাস করা, সিচুয়েশন উপহাস করবে, তোমার ফেথ তোমার সাথে উপহাস করবে। আইরনি অফ আরো অনেকগুলো আইরনি আছে, আইরনি অনেকগুলো। তো ফেথ এবং সিচুয়েশন এই দুটোই আছে, সময়ের আইরনি আছে, আইরনি অফ অ্যাকশনও মনে হয় আছে। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনা আজকে, আমাদের আলোচনা এটুকুই। তোমাদের কিছু বলার থাকলে বলো। সামনের দিন আমরা এই ম্যাকবেথের উপরে ব্রিফ কোশ্চেন গুলো পড়বো, এটাকে আরো ভালো করে জানার জন্য। আচ্ছা, কারো কিছু বলার আছে? বলার থাকলে বলো, আমরা শেষ করে দেব। বলো, প্রশ্ন করো, তোমাদের সময় আছে আর কি এখনো। আমি তোমাদের পরে যে থার্ড ইয়ার, সেই থার্ড ইয়ারকে কিছু সময় পিছিয়ে দিয়েছি ক্লাস, কারণ ওই গতদিনও দেখলাম একটু তড়িঘড়ি করে আমি ক্লাসটা শেষ করে ফেললাম, তো এটা খারাপ দেখায়, ওই জন্য আমি এটা করেছি। আচ্ছা, একটা জিনিস, সেটা তোমাদের অনেকের মধ্যে যেটা হচ্ছে সেটাকে আমি আগেই বলে দিই, সেটা হলো যে কি নিউ ফার্স্ট থার্ড ইয়ার? হ্যাঁ, এটা নিউ থার্ড ইয়ার। আমি আজকে জয়েন করছি তো, আচ্ছা, আমি আবার কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে তোমরা অনেকে অরিড হয়ে আছো, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শুনেছো যে ইংরেজি থার্ড ইয়ার খুব কঠিন, অনেকগুলো সাবজেক্ট, এখানে কোনো বাংলা নেই। তো একটা জিনিস মাথায় রেখো, অরিড হওয়ার কিছুই নেই, শুধু রেগুলার ক্লাসগুলি করো। আমরা প্রায় 150টার মতো ক্লাস পাবো। এই 50টা ক্লাস যাওয়ার পরেই তোমার মনে হবে ও আচ্ছা, মানে একটা জিনিস, একটা কনফিডেন্স চলে আসবে। আর লিঙ্গুইস্টিক্স এটা প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো কি করলে এটা ভালো করা যায়। এটা একেবারে প্রথম দিন বলে দেবো। এই কয়টা দিন একটু সাসপেন্সের ভেতরে থাকো। ইনফ্যাক্ট ওই একটা কাজ করলে লিঙ্গুইস্টিক খুবই ইজি। ক্রিটিসিজম এটা হচ্ছে বুঝতে হয়, হ্যাঁ, যত ভালো বুঝতে পারবা তত ভালো, তত ইজি এটা। এই আমাদের যখন আমরা পড়বো, এই ক্রিটিসিজম পড়বো, তখন এটা আমরা ইজি করে ফেলবো, 1 বাই 1 পয়েন্ট বাই পয়েন্ট এমন করে পড়বো যে এটা ইজি হয়ে যাবে। তো টেনশন নিও না। এই জিনিসগুলো আসলে একা একা পড়া যায় না। যেমন লিঙ্গুইস্টিক তুমি একা একা পড়ে কিছু বুঝবা না, তোমার কাছে কঠিন তো কঠিনই লাগবে। ক্রিটিসিজম যত একা পড়বে তত আরো পেঁচায় যাবে এর ভেতরে, কারণ ক্রিটিসিজম অনেক জিনিস থাকে, কিন্তু সব জিনিস তো আর আমাদের দরকার হয় না। যেমন এই যে পোয়েটিক্স তোমাদেরকে যে একদিন একটু পড়ালাম, পোয়েটিক্সের তো অনেকগুলো চ্যাপ্টার, অনেক জিনিস রয়েছে, কিন্তু সব জিনিস আমাদেরকে পড়তে হবে না। ওখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা পড়বো এবং বুঝে বুঝে পড়বো।
তাহলেই দেখবা যে ওগুলো ইজি হয়ে গেছে। আচ্ছা, তো ভয় পাওয়ার কিছু নেই, অরিড হওয়ার কিছু নেই, একটু কুল থাকো। যত টেনশন করবা তত খারাপ হবে। আর এখনো তো টানা তোমরা 1 বছর তোমাদের মানে সামনে আছেই। সেকেন্ড ইয়ার তোমাদের ওল্ড থার্ড ইয়ারের এখনো রুটিন হয়নি। তার মানে আজকেও যদি রুটিন হয় তার মানে তোমরা 1 বছর 1 মাস সময় পাবা, এখনো 13 মাস। আর 13 মাসে প্রতি মাসে যদি 10টা করেও ক্লাস নিই আমি, তাহলে 130টা ক্লাস হয়, কিন্তু আমরা 150টার মতো ক্লাস পাবো। কারণ আমি তো 10টাই ক্লাস নিই না, আমি নেই হচ্ছে 12টা হয়ে যায়, কোনো মাসে 13টা হয়ে যায়, কোনো মাসে আবার এই যে যেমন এটা ফেব্রুয়ারি মাস একটু কম হবে, একটা ক্লাস কম হবে। আবার ওই যে মাঝে মাঝে আমি অসুস্থ থাকি। তো সব মিলিয়ে অরিড হওয়ার কিছু নাই, একেবারে কুল থাকো। আর আমি নোট দেবো, ম্যাক্সিমাম নোট তোমাদেরকে দিয়ে দেবো, সুতরাং ওইখানেও কোনো অডিট হওয়ার কিছু নাই। আরও তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন জায়গাতে তোমরা নোট পাবেই, বইয়ে আছে, সব জায়গাতে আছে। আর আরেকটা জিনিস, আমার একটা মানে খুবই কর্ডিয়াল একটা সাজেশন তোমাদের প্রতি, সেটা হলো নিজেরা নোট করা শিখো। এই নিজেরা নোট করতে পারলে এই এই এবিলিটি দিয়ে তুমি পরবর্তীতে তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো ভালো করবেই, মাস্টার্সে ভালো করবেই, চাকরি লাইফে গিয়ে হেল্প হবে এগুলোকে। এই এখন নোট করলেই তোমার ইংরেজি লেখার একটা এবিলিটি হয়ে যাবে, রাইটিং স্কিলটা তোমার ভালোভাবে ডেভেলপ করবে, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের সাথে তোমার পরিচিতি হবে। এবং এর ফলে যেটা হবে যে তুমি যখন বিসিএস দিবা বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলো দিবা, দেখবো ওখানেতে তুমি ভালো করতেছো। এটা একবারে প্রুভেন কিভাবে, আমরা নিজেরা নোট করেছি বলে আমরা এই যে এখন নোট করতে পারি, যেরকমটাই হোক নোট করতে পারি। ঠিক এরকমই তোমরা বা একটা স্ট্রাকচার দেখলে ওটা বুঝতে পারি, অর্থ করতে পারি, এটা করো। আর বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করো, যার সমস্যা আছে সে বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করো। ওয়ার্ড মিনিং মুখস্থ করতে ডিকশনারি বার করা লাগবে না। যেমন এই যে এই ব্যাংকর ক্যারেক্টার পড়তে গিয়ে এর ভেতরে যেগুলো আননোন আছে সেগুলোই তুমি তোমার খাতায় লিখে রাখো এবং সেগুলোই পড়ো। ছোট্ট একটা ডায়েরি, ছোট্ট নোটবুক, ওই যে পকেট বুক থাকে না, পকেটের মতো নোটবুক, একটা পাতায় 10টা করে লাইন থাকে, ওই একটা কিনে নাও, নিয়ে 10টা করে ওয়ার্ড লিখো, একদিন করে লিখে পাতাটা ছিঁড়ে ফেলবো, ওর ভেতরে রাখবা না, ছিঁড়ে ফেলে পকেটে রাখো, যেখানে যেখানে যাবা পকেটে ক্যারি করবা। একটু নির্জন যখনই হবা তখনই একটু রোমন্থন করার চেষ্টা করবে। দিনের বেলা যদি এরকম 10টা ওয়ার্ড 10 বার রোমন্থন করো, স্মৃতিচারণ করো, রিমেম্বার করার ট্রাই করো, দেখবে একটা সময় তোমার প্রচুর ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে। এটা করতে থাকো, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, একদিন করলা 7 দিন 15 দিন নাই, এভাবে হবে না। আচ্ছা, তো ঠিক আছে, আজকে স্যার একটা পর্যন্ত। প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমি সেকেন্ড ইয়ারে যে হিস্ট্রি ছিল আমাদের, ওইটা ভালো করে মানে কভার করতে পারি না, এটা কি আমি এখন কভার করে নিব, মানে আমাদের কি এটা লাগবে? হিস্ট্রি একটু পড়তে পারো, একটু পড়তে পারো, তবে যেটুকু লাগবে সেটুকু তো আমি এখানে পড়াই দিবই। এমনিতে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে বিভিন্ন এজগুলোর বৈশিষ্ট্যগুলো একটু করে জেনে রাখতে পারো, যে ওই এজগুলোর মেইন বৈশিষ্ট্যগুলি, ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স, এটা জেনে রাখলেই মূলত আমাদের সব জায়গায় হয়ে যাবে। আবার হিস্ট্রির অনেক কিছু দরকারও হয়, যেমন ওই যে আমরা বাইবেল থেকে পড়তে গেলে বাইবেলের বিষয় সম্পর্কে যখন আমরা কিছু জানতে চাই, তখনই মনে হয় আমাদের উইলিয়াম ক্যাক্সটন, তিনি ওই যে ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস স্থাপন করেছিলেন। তারপরে এই যে যেমন আমরা অ্যাংলো স্যাক্সনের কথা আমরা আজকে বললাম, তারপরে এরকম বিভিন্ন সময় আমি তোমাদেরকে জানাতে থাকবো আর কি। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। জি হ্যাঁ, এটা দিয়ে দিয়েছি তো অলরেডি, পিডিএফটা দেইনি কিন্তু দিয়ে দিয়েছি, এমনিতে আমি টেক্সট দিয়ে দিয়েছি মনে হয়। আচ্ছা, আমি না দিলে আমি আজকে দিয়ে দেবো। আচ্ছা, আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। এই যে পিডিএফ এখনই তৈরি করে ফেললাম, এই যে পিডিএফ তৈরি করে ফেললাম। না, পিডিএফ আছেই, তার মানে আমি পিডিএফ তোমাদেরকে দিয়েছি, অলরেডি এক্সিস্ট করতেছে বলতেছে। স্যার গত ক্লাসে দিয়েছিলেন এটা। তার মানে দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে, আল্লাহ হাফেজ। স্যার একটা কোশ্চেন। বলো 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 বলো। স্যার কোশ্চেনটা হলো, আমি তো সেকেন্ড ইয়ারে ক্লাস করিনি, অর্থাৎ জয়েন ছিলাম না, তাহলে স্যার আমি যে এজগুলো আছে বিভিন্ন, ওইটার ফিচার্স গুলো কিভাবে পাবো? আচ্ছা, ওইটার জন্য তুমি তোমার তো বই আছে, সেকেন্ড ইয়ারের বই আছে, সেখানে পেতে পারো। আর একটা পেতে পারো, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসতে পারো, cloudschoolpro.com/history।
cloudschoolpro.com/history, এই যে এইটাতে তুমি পেতে পারো। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে এই যে অনেকগুলি এজ আছে, এজের ফিচারগুলি দেয়া আছে। এখান থেকে বেসিক প্রধান প্রধান ফিচারগুলি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা আরে ফেসবুক দেখো কি ঝামেলা করতেছে। এখান থেকে আমি দিয়ে দিলাম, তোমরা এখান থেকে যাদের যাদের দরকার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে।